শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা কুষ্টিয়া। তোমাদের আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে তোমরা যারা যোগদান করছো তারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আর তোমরা তোমাদের বন্ধুদের প্রোফাইলে অবশ্যই এটি শেয়ার করে দিবে, তোমাদের নিজেদের প্রোফাইলেও শেয়ার করবে বন্ধুদের ট্যাগ করে। তো বন্ধুগণ, আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলোর একটু আমরা রিভিউ করব, সাম আপ করব, করে আজকে আমরা আলোচনা করব গ্রাফ সংক্রান্ত বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। এবং তোমরা জানো যে কিশোর বাতায়ন থেকে এখন অনেকগুলো ক্লাস প্রতিদিন হচ্ছে। আজকে 2টা থেকে ক্লাস শুরু হয়েছে, 2টা থেকে 3টা পর্যন্ত একটি ক্লাস হয়েছে, তোমরা দেখেছো। এরপরে 3:30 থেকে 4:30 পর্যন্ত আবার বাংলা ক্লাস হয়েছে, রসায়ন হয়েছিল 2টাই। আবার তোমার এখন পদার্থবিজ্ঞান ক্লাস চলছে, আবার সন্ধ্যা 7টার সময় আবার তোমাদের ক্লাস আছে, সেই ক্লাসে আইসিটি ক্লাস হবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তাহলে তোমরা যে যেখান থেকে ক্লাস করছো সেখান থেকে একটু জানাই দাও আমাকে কমেন্টে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কে কোন কলেজ থেকে ক্লাস করছো। তো আজকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব গ্রাফের সাহায্যে, অর্থাৎ যেই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি টাইম নেয় সেগুলো কিভাবে দ্রুত পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি সেই কাজগুলো আজকে আমরা করব। তো আমাদের ক্লাসটা আজকে কারা কারা যোগ দিয়েছে এখন পর্যন্ত সেটা দেখি। জে এস জেবা, হ্যালো স্যার। হ্যালো, সে গতদিনের ক্লাসেও উপস্থিত ছিল। এমডি খালেক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে মিনহাজুল আবেদিন, আই এম মিনহাজুল আবেদিন, সিডিএ পাবলিক কলেজ চট্টগ্রাম থেকে। সিতুর নাবিলা ম্যাডাম, উনিও দেখছেন। স্যার, গতদিনের হোমওয়ার্কটা সলভ করতে পারিনি, একটু ক্লু দেন। আচ্ছা, তুমি একটা কাজ করো, গতদিনের যে হোমওয়ার্ক সেই হোমওয়ার্কটার একটা ছবি তুলে তুমি কমেন্ট বক্সে দাও, তারপরে আমরা কথা বলবো এটা নিয়ে। জোহাত আসলিয়া, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে যোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসেও জোহাত আসলিয়া ছিল। এমডি কলিম উল্লাহ, উনি বলছেন যে আমি চাঁদপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর হালদার শান্ত, সে আগের ক্লাসগুলো করেছে, আমি যখন লাইভে ক্লাসগুলো দেখি তখন দেখলাম যে সাগর হালদার সে ক্লাসে ছিল। নাফিস হাসান নাফি, সে লিখছে হাউ আর ইউ স্যার, আই এম ফাইন। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা মজার সমস্যার সমাধান করব। আজকে আমরা অনেকগুলো প্রবলেম সমাধান করব, যেই সমাধানের মধ্যে অনেকগুলো থাকবে যেগুলো বিভিন্ন বোর্ডে পরীক্ষায় এসেছে, আবার অ্যাডমিশন টেস্টেও প্রশ্নে যেগুলো এসেছে সেগুলোও আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি অর্থাৎ এই 1 ঘন্টা আমরা 5টা থেকে 6টা পর্যন্ত থাকবো। আমার মনে হয় সময়টি তোমাদের খুব ভালো কাটবে। তো তোমরা সবাই খাতা কলম রাখো। আমি বেশিরভাগ ক্ষেত্রে আজকে চেষ্টা করব তোমাদের দিয়ে সমাধান করানোর জন্য, এবং আমাদের এখানে প্রশ্নের নাম্বার থাকবে, সেই নাম্বার অনুযায়ী তোমাদের যখন আমি বলবো যে এটার সমাধান কেমন হতে পারে, তোমরা তখন সেই প্রশ্নটার নাম্বার সহ তোমরা তখন সেটা সমাধান করবে, কেমন? তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমাদের লাইভ চলছে, সবাই দেখতে পাচ্ছে। তো যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে তোমরা আমাকে জানাবে, তখন আমি বুঝবো আর কি যে সমস্যাটা হচ্ছে কিনা। অন্য কোথাও একটু ক্লিক করো তো মাঝখানে, বা গো লাইভে। ঠিক আছে, ওকে, চলছে। হ্যাঁ, আজকে আমার ক্লাসে আমাকে সহযোগিতা করছেন আমাদের একজন স্টুডেন্ট। তো ঠিক আছে, আমরা আমাদের পাঠে ফিরে যাই। একজন লিখছে স্যার আমাদের হোমওয়ার্কটা কি দেখেছেন? অবশ্যই দেখেছি হোমওয়ার্ক। তোমরা আজকেও চাইলে এই পেজে, অর্থাৎ আজকে যে লাইভ চলছে সেই লাইভেও তোমরা কমেন্ট আকারে উল্লেখ করতে পারো। জি ঠিক আছে, ক্লিক করার দরকার নেই। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আমাদের সমস্যা সমাধানে চলে যাই। একজন লিখছে আলোচন বড়ুয়া, হ্যালো টিচার, আই এম ফ্রম কক্সবাজার। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আমরা আমাদের কাজে ফিরে যাই। আজকে আমাদের কাজ কি হতে পারে, আমি আমার পরিচয়টা আরেকবার বলে নিই। আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা কুষ্টিয়া। তোমরা স্ক্রিনে আমার পরিচয়টা পাচ্ছ। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের সমস্যার সমাধানে চলে যাই। আজকে আমরা কি সমাধান করব একটু দেখে নিই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই উত্তরটা বন্ধুরা আমি তোমাদের থেকে প্রত্যাশা করছি, যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল বস্তুর কি নির্দেশ করে। তোমরা এটি আমাকে এখনই জানাও যে এটা সরল নাকি বেগ নাকি দ্রুতি। নাম্বার 1 দিবে, তোমরা কমেন্ট বক্সে নাম্বার লিখবে 1, তারপরে চাইলে ক মানে কে
যারা বাংলা লিখতে চাও বাংলা লিখতে পারো, তারা কে এইচ খ এভাবে লিখতে পারো, জি দিয়ে গ এমন করে বোঝাতে পারো। তো তোমাদের থেকে আমি উত্তর প্রত্যাশা করছি যে তোমরা এটার উত্তর তোমরা আমাকে জানাও যে বেগ বনাম সময় লেখচিত্রের বস্তুর ঢাল কি নির্দেশ করবে। একই সাথে এই প্রশ্নটির সমাধানও তোমরা চাইলে করতে পারো, যে এখানে বলছে যে একটি গতিশীল বস্তু সরণের সমীকরণ দেওয়া আছে, 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। তোমরা কারা কারা করতে পারো আমি সেটা একটু দেখতে চাই। সাদিয়া ফারহানা জুই যোগ দিয়েছে, সে বলছে ত্বরণ। সাদিয়া ফারহানা জুই লিখছে ত্বরণ, গুড। 1 নাম্বার হলো ত্বরণ, ধন্যবাদ তোমাদের। 2 নাম্বারটি তোমরা এখন চলে যাও, আমি 1 নাম্বারটা দেখাবো যাদের এক হয়নি। তোমরা যারা পেরেছো তারা 2 নাম্বার সমস্যার সমাধানে তোমরা চলে যাও। 2, একটি গতিশীল বস্তু সরণের সমীকরণ দেওয়া আছে, তারপরে বাকি কাজ করতে হবে। তাহলে অনেকেই লিখছে ত্বরণ লিখছে, গুড। অর্থাৎ আমরা একটু 1 মিনিটে বলি যে আমাদের গ্রাফে যেটি ছিল, অর্থাৎ বস্তুর বেগ এবং সময়, অর্থাৎ এইরকম যদি থাকে, এদিকে সময় আর এদিকে যদি বেগ থাকে, তার মানে আসলে এই গ্রাফটি সর্বদা বের করবে y বাই x, অর্থাৎ লম্ব বাই ভূমি, এটি হলো এই গ্রাফের ঢাল। তার মানে বেগ বাই সময়, অর্থাৎ বেগের হার হলো ত্বরণ। তোমরা গুড, অনেকে এটার উত্তর করতে পেরেছো। আমাদের আরেকটি প্রশ্ন ছিল এখানে যে x সমান, আমি একটু লিখে রাখি দিই, x ইকুয়াল 4t² প্লাস 3t, অর্থাৎ এই মানটি দেওয়া আছে। 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে। তোমরা যারা পারবে খাতা কলমে তারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে, যারা কমেন্টে উল্লেখ করবে আমি তাদের নাম জানাবো, এবং কোন কলেজ থেকে তোমরা উল্লেখ করছো সেটা বললে ভালো হয়। 2 নম্বরের উত্তর জান্নাতুল ফেরদৌস বলছে 19। আব্দুর রাব্বু, তোমরা কেউ কোন কলেজ থেকে বলছো সেটি জানাও, তাহলে আমার জন্য বুঝতে খুব সুবিধা হবে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা দিয়ে আমাদের বের করতে হবে 2 সেকেন্ড পরে বেগ বের করতে হবে, বেগ। তাহলে আমরা জানি বেগ হলো সরণের হার। এখানে আমরা আরেকটি নতুন সূত্র আমরা পাবো, যারা একেবারে নতুন, আমরা বলেছিলাম যে আমাদের এই ক্লাসটি করতে পারবে যারা এসএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছে রেজাল্টের অপেক্ষায়, অর্থাৎ এসএসসি রেজাল্ট বের হলে যাদের কলেজে ভর্তি হওয়ার কথা ইন্টারমিডিয়েটে, তারাও আমাদের এই ক্লাসটি করতে পারবে। একই সাথে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তারা করবে, যারা এখন সেকেন্ড ইয়ারে উঠবে তারাও করতে পারছে এই ক্লাসটি। এমনকি 9-10 এর স্টুডেন্টরাও অনেক বিষয় এখানে জানতে পারবে, ফিজিক্স বিষয়ে। তো বন্ধুরা, আমাদের এখানে যে বিষয়টি বলছে বেগ বের করতে হবে। বেগ মানে হলো সরণের হার, সরণের হার। আমরা এটিকে বলবো d dt of x, অর্থাৎ x কে d dt করতে হবে। এটাকে যদি আমরা d by dt বলি তাহলে ভুল হবে, কিন্তু আমরা যদি বলি d dt of x তাও হবে। মানে আসলে এই ক্যালকুলাস পদ্ধতির জনক হলেন বিজ্ঞানী নিউটন। নিউটনের আসলে অনেক শাখায়, ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে নিউটনের অনেক অবদান, নিউটনকে বাদ দিলে ফিজিক্স দাঁড়ায় না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, তবে নিউটন এটা ব্যাখ্যা করছেন, উনি পড়তেন এইভাবে d dt, তাই আমাদেরকেও পড়তে হবে d dt, d dt of x। এর মানে হলো এই যে সরণ x, x কে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এর একটা সূত্র আছে বন্ধুরা, আমি শুধু সূত্রটি দেখাচ্ছি তোমাদের, তোমাদের ম্যাথমেটিক্স স্যার থেকে এটা প্রয়োজনে আরো বুঝে নিতে পারো তোমরা। সূত্রটি হলো এরকম, x টু দি পাওয়ার n, তাকে যদি আমরা d dx করি তাহলে সূত্রটি হবে n x পাওয়ার n minus 1। এর মানে হলো x এর পাওয়ার যদি 20 হয়, অর্থাৎ 20, তাহলে ব্যাপারটি এরকম হবে, তাহলে পাওয়ার যেটি ছিল এটা বেজে আসবে, তার মানে 20, তারপরে x 20 minus 1, তার মানে 20x 19। এই হলো মূল কথা। তাহলে আমাদের এই সমীকরণ v বেগ বের করছি d dt x, তাহলে x এর মানকে আমরা এখানে বসাবো। তাহলে আমরা x এর মানটি বসাই পরের সমীকরণে, v সমান d of dt। যারা নতুন তাদের জন্য করছি, তোমরা তো অনেকেই পেরেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 4t² প্লাস 3t, তাহলে ব্যাপারটা এরকম হবে 4 দুগুণে 8, 8t 2 মাইনাস 1, অর্থাৎ পাওয়ারে যা থাকবে তার থেকে 1 বাদ যাবে, 2 মাইনাস 1, এটি গেল এটুকুর কাজ, প্লাস 3t, তার মানে t এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 ইনটু t, আমি একেবারে ভেঙে ভেঙে করছি, 1 মাইনাস 1। ব্যাপারটি এরকম হচ্ছে যে 8t প্লাস 3t, 1 মাইনাস 1 মানে 0, কোন কিছু পাওয়ার 0 মানে 1। তাহলে এরকম থাকলো যে 8t প্লাস 3t, কোন কিছু পাওয়ার 0 মানে তো 1, 0 মানে 1, তার মানে 8t প্লাস 3, তার মানে আমাদের বলেছে 2 সেকেন্ড পর। কত সেকেন্ড পর বলেছিল? 2 সেকেন্ড পর বলেছিল। তাহলে আমরা দেখে নিই 2 সেকেন্ড পরে
তাহলে 8 ইনটু t এর মান হলো 2 প্লাস 3, 8 দুগুণে 16 প্লাস 3, তার মানে হলো 19। অর্থাৎ বেগের একক আমরা দিয়ে দেব মিটার পার সেকেন্ড, ওখানে এসআই এককটি দেয়া ছিল। তো বন্ধুরা তোমরা কারা কারা অঙ্কটি করেছো আমি একটু তাদের নামগুলো বলতে চাই। 19 বলছে মাবিয়া তাবাসুম, সৈয়দপুর গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপরে বলছে তাসিম সাই, গভর্নমেন্ট কলেজ সিলেট, সে বলছে 19। আব্দুল খালেদ চিটাগাং, উনার আইডিতে, আচ্ছা উনি আইডি জানাচ্ছেন কোন কলেজ। জোহা তাসনিয়া, সেও বলছে 19, সুনামগঞ্জ সরকারি কলেজ, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা পরের প্রশ্নে তোমরা সলভ করো, আমি সেই ক্ষেত্রে তোমাদের সাথে একটু কথা বলে নিই। পরের প্রশ্নটি কি আছে আমরা একটু দেখে নিই। আসলে আজকে আমরা মনে করছি যে আজকে আমাদের ক্লাসটি খুবই চমৎকার একটি ক্লাস হবে, এজন্য তোমাদের আমি সহযোগিতা প্রত্যাশা করছি। 3 নাম্বার প্রশ্ন কি বলছে, প্রশ্নটি একটু দেখে নিই। একটি গাড়ি স্থির অবস্থা হতে ত্বরণশীল হলো, স্থির অবস্থান হতে ত্বরণশীল মানে ত্বরণ পাচ্ছে। নিচের গ্রাফটি সময়ের বিপরীতে গাড়িটির ভরবেগ নির্দেশ করছে। তাহলে নির্দিষ্ট সময়ে গ্রাফটির ঢাল গাড়িটির কি নির্দেশ করবে? কতে বেগ, ক্ষতে গতিশক্তি, গতে প্রযুক্ত বল, ঘতে গতিশক্তি পরিবর্তনের হার। বন্ধুরা এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সালে অ্যাডমিশন টেস্টে এসেছে। তো তোমরা দেখো কে কে পারো। এই গ্রাফের ঢাল অর্থাৎ একদিকে আছে ভরবেগ, অপর দিকে আছে সময়, তাহলে এটা হবে তার ঢাল। এই ঢাল কি প্রকাশ করবে তোমরা দেখো, আমাদের ক্লু দেওয়া আছে বেগ, গতিশক্তি, প্রযুক্ত বল, গতিশক্তি পরিবর্তনের হার। তো তোমরা কাজ করো, কারা কারা আগের প্রশ্নের সমাধান করেছে সেটা আমরা একটু দেখে নিই। মুর্শিদা সাথী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে নূর আকাশ 9, সে আগের প্রশ্নে বলছে 19। দিলশাদ সালমান, বিসিআইসি বিএলসিআই, স্যার মিরপুর ক্যান্টনমেন্ট কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, ভেরি নাইস টপিক স্যার, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো তোমরা কারা কারা পারবে, যারা যারা পারবে তারা তারা এখানে বলো যে এটা পারা সম্ভব, আর যাদের প্রবলেম আছে তারাও বলো যে এটির ক্ষেত্রে একটু প্রবলেম আছে, তাই সেই ক্ষেত্রে আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা আবারও বলি, এই প্রশ্নটি অ্যাডমিশন টেস্টে আসছিল, সেই প্রশ্নটি আমরা এখানে দিয়েছি যে একটি গাড়ি স্থির অবস্থা হতে ত্বরণশীল হয়েছে, সেই গাড়ি এখানে একটি গ্রাফ দেওয়া আছে, সেই ক্ষেত্রে গাড়িটি নির্ণয় করতে হবে গাড়িটির ঢাল। অর্থাৎ এখন দেখো কি বলছে, ভরবেগ সময়। ঠিক আছে, আমরা চলে গেলাম ভরবেগ আর সময় নিয়ে আমরা একটু কথা বলি। তার মানে আমাদের গ্রাফটি ছিল এরকম, আমাদের গ্রাফটি এরকম ছিল, ভরবেগ এদিকে সময় ছিল আর এদিকে ছিল ভরবেগ। তাহলে আমাদের গ্রাফটি এরকম ছিল। তো এই যে ঢাল, ঢাল অলওয়েজ লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, ভরবেগ বাই সময়, ভরবেগ ডিভাইডেড বাই সময়। তাহলে ভরবেগ বাই সময়, এটা হলো ঢাল, এটা হলো ঢাল। এই ঢাল কি প্রকাশ করবে সেটা আমরা দেখব। তাহলে ভরবেগ সময় আমরা দিলাম এমভি, সময়কে দিলাম আমরা টি। বেগের হার, বেগের হার মানে কি, তাহলে কি সমান এমএ, বল সমান এমএ, তাহলে আমাদের এটি বলছে বল, অর্থাৎ এই রাশিটা প্রযুক্ত বল প্রকাশ করছে। তো তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা তারা একটু কমেন্টে জানাও, যারা বুঝতে পারোনি তারাও জানাও। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখে আসি, আর আরেকবার আমরা এটা আলোচনা করে নিই যে ভরবেগ সময়, তাহলে ঢাল আমরা বের করলাম, ঢাল মানে হলো ভরবেগ বাই সময়, ভরবেগ হলো এমভি, সময় এফ বল। তাহলে এই গ্রাফটি বের করতে বলছে প্রযুক্ত বল। হ্যাঁ, আমাদের গড় আমার অপশনে ছিল প্রযুক্ত বল। তো বন্ধুরা তোমরা কে কি বুঝছো আমি একটু দেখে আসি তোমাদের সাথে। অনেকে লিখছে প্রযুক্ত বল, অনেকে লিখছে ফোর্স, শহীদ লিখছে ঠিক বলছেন। তন্ময় কর্মকার বলেছিল ঘ, কেন ঘ বলেছিল? তানজিদ হাসান বলেছিল ঘ, পরিবর্তনের হার বলেছিল। তোমরা কি বুঝতে পারছো? জোহা লিখছে স্যার বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নটি তোমাদের একটু দিয়ে দিই, তোমরা পরের প্রশ্নে কথা বলো, কে কে বলতে চাও আমি দেখতে চাই। এবং তোমরা যখন কমেন্ট করবে কে কোন কলেজ, নাম এবং কোন কলেজ সেটি সহ উল্লেখ করবে, তাহলে আমি পরবর্তীতে তোমাদের মনে রাখার চেষ্টা করব।
তো বন্ধুরা এখানে বলছে একটি গ্রাফ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, খুব ইজি হবে প্রশ্নটি। দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, মানগুলো কত এটা নিয়ে আমাদের মাথা খারাপ করা দরকার নাই। বলছে এই গ্রাফ থেকে 4 5 4 এবং পরের প্রশ্নটিরও সমাধান করতে হবে এই গ্রাফ থেকে। লেখচিত্রটির ঢাল এবি এবং এসি, অর্থাৎ এবি এসি এর কোন রাশি প্রকাশ করছে তোমরাই বলো। এর মধ্যে কি মান আছে এটা আমাদের দেখা দরকার নাই, একদিকে আছে দূরত্ব আর একদিকে আছে সময়। তাহলে এর ঢাল কি বের করবে তোমরা বলো। অপশন দেওয়া আছে বেগ, ত্বরণ, দ্রুতি, সরণ। নাম্বার দিয়ে বলবে, এই প্রশ্নটির নাম্বার হলো 4। তোমরা প্রশ্নের নাম্বার দিয়ে তারপরে বলবে, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। একজন বলছে ভেলোসিটি এ, একজন বলছে বেগ, নওশিন নাহি বলেছে বেগ, সাদিয়া ফারেনা জুই ভেড়ামারা কলেজ সে বলেছে বেগ। নো বাসা, এটা হয়নি, ঠিক করে বলো। একজন বলছে ক বেগ, সবাই বলছে বেগ। একজন বলছে বি ত্বরণ, হয়নি। বলছে বেগ, হয়নি। বেগ হয়নি। রুদ্র বড়ুয়া হয়নি। আলোচন বড়ুয়া বেগ হয়নি, একজনেরও হয়নি। তাসিন সাই সেও বলছে এ বেগ। আসলে এখানে দেখো দূরত্ব বলা আছে, আসলে দূরত্বের হার অর্থাৎ দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে, বেগ না দ্রুতি। এখন তো রাশির ব্যাপার, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি আমাদের বুঝতে হবে। বেগ হলো ভেক্টর রাশি, দ্রুতি হলো স্কেলার রাশি, আর দূরত্ব হলো কি, দূরত্ব তো স্কেলার রাশি। যদি এখানে বলতো সরল তখন আমরা বলতাম বেগ। এই জায়গাটা কি আমরা বুঝতে পেরেছি? এখন সবাই ঘুরে দাঁড়িয়েছে, বলছে 3 নাম্বার দ্রুতি। গুড, তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো বন্ধুরা এখন আমরা পরের প্রশ্নটিতে যেতে চাই। পরের প্রশ্নটি এরকম যে লেখচিত্রের, মানে আগের লেখচিত্রই ছিল, লেখচিত্রের নিম্নোক্ত বৈশিষ্ট্য দেখা যায়, উত্তর তোমরা দিবে। প্রশ্নের নাম্বার 5 দিয়ে এ বি সি ডি এরা তোমাদের বলতে হবে। আচ্ছা তুমি কি একটু স্ক্রিনটা সরাই দিতে পারবা অল্প একটু, অথবা এটাকে একটু সরাই দিতে পারবা? পুরোটা পুরোটা একটু সরাই দাও, তাহলে সুবিধা হবে। অল্প একটু। গুড, ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখন আমরা দেখি কি বলছে, যে লেখচিত্রটি নিম্নোক্ত বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আমরা এই লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি। এস বনাম টি লেখচিত্র একটি সরল রেখা হবে। আদিবেগ 0 হলে লেখচিত্রটির মূল বিন্দুগামী সরল রেখা হবে। লেখচিত্রটি ওয়াই অক্ষের ছেদক আদি দূরত্ব প্রকাশ করে। তোমরা বলো যে কি কি বুঝতে পেরেছো, 1 2 3 নাকি 1 2 নাকি কোনটা, কি কি তোমরা বুঝতে পেরেছো সেটা বলো। রিম্পা বৈদ্য সিলেট থেকে যোগ দিয়েছে আমাদের ক্লাসে। তারপরে মিনহাজুল আবেদিন সে যোগ দিয়েছে পাবলিক কলেজ থেকে। জোহা তাসনিয়া বলছে স্যার দ্রুতি হবে। একজন হচ্ছে কোন ক্লাস, আমরা আবারও বলি, আমরা উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের 3য় চ্যাপ্টার নিয়ে কথা বলছি। এই 3য় চ্যাপ্টারের নাম হলো গতিবিদ্যা। গতিবিদ্যা বিষয়ে আজকে আমরা 4র্থ ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসের যে বিষয়গুলো অর্থাৎ প্রবলেমগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি, এবং তোমরা জানো অবজেক্টিভে আমাদের 25 মার্ক সমাধান করতে হয়। এই নৈর্ব্যক্তিক আমাদের অনেক ঝামেলা তৈরি করে, এমনকি অ্যাডমিশন টেস্টেও আমাদের এই প্রশ্নগুলো আসে, সেগুলোই আমরা সমাধান করছি। তাহলে এখানে যে প্রশ্নটি আমরা দেখছিলাম বন্ধুরা, তোমরা যারা যারা বলেছো, অনেকে বলেছে 1 2 আর 3 হবে। সাদিয়া ফারহানা বলছে 3 হবে। জান্নাতুল ফেরদৌস লিখছে 4 হবে। জোহরা তাসনিয়া বলছে গ হবে। আরেকজন বলছে গ ঘ। তাহলে আমরা একটু দেখে নিই। এস বনাম টি লেখচিত্রটি সরল রেখা, অবশ্যই এটা সরল রেখা। 2 নাম্বার আদিবেগ 0 হলে লেখচিত্র মূল বিন্দু হতো। আদিবেগ যদি 0 হতো, যদি 0 হতো তাহলে এটি মূল বিন্দুই হতো, কেননা 0 এই বিন্দু। লেখচিত্রটির ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষে যেটা ছেদ করেছে সেটা আদি দূরত্ব নির্দেশ করছে। কি আমরা বুঝতে পারছি? তার মানে কি 3টাই হবে। তোমরা যাদের প্রশ্ন আছে তারা বলো, যারা বুঝতে পেরেছো তারা বলো। আমি এখন পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইজি প্রশ্ন হবে হয়তো এটি। 6 নাম্বার। উত্তর যখন লিখবে তুমি তখন তোমাকে অবশ্যই নাম্বার দিয়ে লিখতে হবে। 6 নাম্বার, 6 নাম্বারের কোনটা? তাহলে দেখো সরণ দেওয়া আছে, এদিকে সময় দেওয়া আছে, সময়ের স্কয়ার দেওয়া আছে। লেখচিত্রটি
বস্তুর কোন অবস্থা নির্দেশ করে? সরণ আছে, টি স্কয়ার আছে, তাহলে কি হবে? সমবেগ, সমতরণ, সমমন্দন, অসমতরণ। এখানে যে আমরা আঁকবো সেটা কি হবে সেটা তোমাদের বলতে হবে। তোমরা কারা কারা উত্তর করছো দেখি। জোহা তাসনিয়া বলতে স্যার দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ, দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ বিষয়ে আরেকজন স্যার তোমাদের ক্লাস নেবেন সেকেন্ড পেপারের খুব শীঘ্রই সেকেন্ড পেপারের ক্লাস শুরু হবে। তোমরা কিশোর বাতায়নের সাথে থাকো, তোমরা এটা তোমাদের বন্ধুদেরকে যুক্ত করো। তার মানে আমরা একই সাথে দেখতে যাচ্ছি যে সারা বাংলাদেশে কতজন শিক্ষার্থী এই ক্লাসটি করে। তোমরা জানো যে তোমাদের স্কুল কলেজ বন্ধ, যার ফলে কিশোর বাতায়ন তোমাদের সেই সাপোর্টটা দিচ্ছে। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। জান্নাতুল ফেরদৌস বলছে 6 এর 2, তানজিদ বলছে 6 এর বি। আসলে এটি সমতরণ, তোমরা ঠিক লিখেছো, সঠিক উত্তর দিয়েছো। S সমান ut প্লাস হাফ a t স্কয়ার, অর্থাৎ ত্বরণের সাথে সরণের যে সম্পর্ক সমতরণের সাথে, সেই সমীকরণ এই সমীকরণটি প্রকাশ করছে। পরের প্রশ্ন তোমাদের জন্য 7 নাম্বার প্রশ্ন, উত্তর তোমরা দিবে। এই প্রশ্নটি বোর্ড পরীক্ষায় আসছিল, এই প্রশ্নটি বোর্ড পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটি তোমরা সমাধান করে বলো 7 নাম্বার প্রশ্নের উত্তর কোনটা হবে। তো তোমরা কারা কি ধরনের উত্তর করছো আমি একটু দেখে নিই। 7 নাম্বার, 7 এর পরে তোমরা 8 নাম্বার শুরু করবে। আমাদের এই ক্লাস অনেকেই শুরু করেছে, কক্সবাজার থেকে ক্লাসে যুক্ত হয়েছে, সিলেট থেকে যুক্ত হয়েছে। তো বন্ধুরা তোমরা এই প্রশ্নটি এখন সমাধান করে আমাকে জানাও। এডি কারা কারা তোমরা উত্তর করছো আমি একটু দেখতে যাচ্ছি। সাতের ক, অমর্ত্য সাহা বলছে ক। ফাইন। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের, কারণ এটা একটু আলোচনা করা দরকার যারা ক্লাসে নতুন যোগ দিচ্ছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এগুলো আমাদের প্রাসের এরকম প্রাস থাকে, তো সেক্ষেত্রে এটা x অক্ষ, এটি y অক্ষ, আর x অক্ষ বরাবর অর্থাৎ অভিকর্ষ ত্বরণ x অক্ষ বরাবর ক্রিয়া করে না, অভিকর্ষ ত্বরণ সব সময় y অক্ষ বরাবর ক্রিয়া করে। সেই ক্ষেত্রে উপরের দিকে ঋণাত্মক আমরা হিসাব করি আর নিচের দিকে পড়লে আমরা ধনাত্মক মান হিসাব করি। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নে যাই। একটি হাতঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ নির্ণয় করতে হবে। তো তোমরা ক্যালকুলেটর নিয়ে নির্ণয় করে ফেলো যারা পারবে, আর যারা নতুন তাদের ক্ষেত্রে আমি হেল্প করব। সেই ক্ষেত্রে একটি হাতঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ তোমরা নির্ণয় করে ফেলো। কারা কারা করছো সেটা আমি একটু দেখতে চাচ্ছি। তো তোমরা খাতা কলমে হিসাব করে ফেলো। হাতঘড়ির মিনিটের কাঁটা কৌণিক বেগ ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি, কৌণিক বেগ। বিষয়টা কেমন আমরা একটু দেখে আসি। এই হলো আমাদের বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দিলাম আমরা, তাহলে এখান থেকে কোন একটা বস্তু ঘুরে আবার এই জায়গায় আসবে, বা আমরা যদি ঘড়ির কাঁটার দিকে যাই এখান থেকে ঘুরে সে আবার এখানে যাবে, সেই ক্ষেত্রে একটা পাই আর একটা পাই 180 180 360 ডিগ্রি কোণ তাকে ঘুরতে হয়। তাহলে একক সময় এসে যে দূরত্ব অতিক্রম করবে কৌণিক আকারে, কৌণিক সরণ, সেটাকে আমরা বলবো কৌণিক বেগ। তাহলে 2 পাই, পাইয়ের মান অলওয়েজ 3.1416 ডিভাইডেড বাই টি, সময়ের মান মিনিটের কাঁটা বলছে, অর্থাৎ একটা মিনিটের কাঁটা পুরো ঘড়ি যদি একবার ঘুরে আসে তাহলে 60 মিনিট টাইম দেয়, মানে 1 ঘন্টা টাইম দেয়। 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটি যদি আমরা হিসাব করি ক্যালকুলেটরে তাহলে কত পার্ট দেয় আমরা একটু দেখি। 2 ইনটু পাইয়ের মান 3.1416 ভাগ 60 ইনটু 60, 1.74 ইনটু 10 টু দি পাওয়ার 3। ও সরি, আমাদের এত হিসাব করতে হবে না, কারণ এখানে পাই দেয়া আছে। বন্ধুরা এত হিসাব করতে হবে না, পাই দেওয়া আছে। তোমরা কারা কারা করেছো আমি একটু দেখে নিই, তার আগে আমি একটু ঠিক করে নিয়ে নিই। সেই ক্ষেত্রে বলছে যে 2 পাই, আর এখানে টি এর মান হলো 3600 সেকেন্ড 1 ঘন্টায়, তাহলে 2 বাই 3600
তাহলে π/1800 একক হলো রেডিয়ান পার সেকেন্ড। তো তোমরা কারা কারা করেছো আমি একটু দেখে আসি। 8 এর বি আমরা দেখি এটা কোনটাই ছিল, 8 এর বি, গুড, 8 এর বিটাই ছিল। তোমাদের প্রতি কৃতজ্ঞতা। একজন লিখছে ফারহানা সাদিকা, তন্ময় কর্মকার বলছে 8 এর বি, আরশি আফরিন বলছে 8 এর বি, জুবায়ের ইবনে আব্দুল্লাহ ভেড়ামারা কলেজের স্টুডেন্ট, অসংখ্য ধন্যবাদ তোমাকে। নওশিন নাহি সে বলছে, আচ্ছা সে উত্তর দিতে পারেনি এখনো। মুর্শিদা সাথী সে বলছে বি খ, আরশি আফরিন বলছে খ। অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা যখন উত্তর দিবে, আঞ্জুমারা সেও বলছে উত্তর, সঠিক উত্তরের কথা সে বলেছে। তোমরা যখনই উত্তর দিবে তখনই তোমরা একটি বিষয় উল্লেখ করবে যে প্রশ্ন নাম্বার কত এবং উত্তর কত। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নে চলে গেলাম। আমাদের পরের প্রশ্ন ছিল এরকম, অর্থাৎ 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টা কাঁটার প্রান্তের রৈখিক বেগ কত? 15 সেন্টিমিটার দীর্ঘ, অর্থাৎ যে ঘড়ির কাঁটা সেটি 15 সেন্টিমিটার লম্বা, সেই ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ কত? প্রশ্নটি রুয়েট অ্যাডমিশন টেস্ট 17-18 সেশনে এসেছে। তো বন্ধুরা তোমরা কারা কারা পারো একটু দেখতে চাই। সেন্টিমিটারকে মিটার করার প্রয়োজন নাই, কারণ আমার এককও সেন্টিমিটারে দেয়া আছে। তো এখন তোমরা হিসাব করো কারা কারা করতে পারো, আমি একটু দেখে নিই। খাতা কলমে, তোমরা খাতা কলম নিয়ে কাজ করো, তোমাদের 1 মিনিট টাইম দিচ্ছি। সেই ক্ষেত্রে তোমরা কারা কারা ক্লাসে যোগ দিয়েছো আমি একটু দেখে আসি। প্রশ্ন নাম্বার দিয়ে উত্তরগুলো বললে ভালো হয়। এটি 9 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার দিয়ে তোমরা উত্তর করবে। 9 নাম্বার প্রশ্ন, অর্থাৎ 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ কত, এটা আমাদের বের করতে হবে। বন্ধুরা তোমাদের ক্লাস দেখতে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ, তোমরা খাতা কলমে হিসাব করো, করে তোমরা আমাকে জানাও। তাহলে আমি তোমাদের একটু হেল্প করি। ঘড়ির ঘন্টা কাঁটার কৌণিক বেগ, কৌণিক বেগের ক্ষেত্রে যারা নতুন তাদের ক্ষেত্রে আমরা একটু হেল্প করি যে বেগের ক্ষেত্রে v সমান ওমেগা r, আমাদের রৈখিক বেগ বলেছিল। তো এই v সমান ওমেগা r কিভাবে আসে এটিও আমরা একটু দেখতে চাই। সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে নির্ণয় করি যে রৈখিক বেগ হলো, অর্থাৎ আমরা হিসাব করি এই হলো একটা বৃত্ত, অর্থাৎ বৃত্তের আমরা একটা ব্যাসার্ধ দেব। আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি, যদিও এটা একটু বাঁকা হয়েছিল। আচ্ছা, এই বৃত্তের আমরা ব্যাসার্ধ দিলাম r। তো কোন একটি বস্তু এখান থেকে সে এই জায়গায় আসলো, এই দূরত্ব হলো r। যেহেতু ব্যাসার্ধ r, এই দূরত্ব সে এসেছে, অর্থাৎ দূরত্বটাকে আমরা লিখলাম r, সরি s দিলাম। মধ্যবর্তী কোণের পরিমাণ আমরা দিলাম থিটা। তাহলে কৌণিক সরণ কত হবে? কৌণিক সরণ s ইকুয়াল থিটা r, আমরা এটা জানি। আমরা থিটা ইকুয়াল s/r, অর্থাৎ কৌণিক সরণ সমান আমরা পাচ্ছি এই যে বৃত্তচাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, এটা হলো কৌণিক সরণ। তাহলে r গুণ করলাম আমরা s সমান থিটা r। তাহলে এই সমীকরণকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি বেগ বের করার জন্য, অর্থাৎ বেগ v সমান d dt, অর্থাৎ d dt নিয়ে আগে আমরা কাজ করেছি, সেখানে দিলাম আমরা s। তাহলে এই পাশে আমরা d dt করতে চাই, d dt থিটা r। তাহলে সরণের হারকে আমরা বলছি বেগ, এই সরণের হার হলো বেগ, কৌণিক সরণের হার হলো কৌণিক বেগ। তাহলে v সমান আমরা পেলাম ওমেগা r। এইভাবে করে আমরা আসলে এই সমীকরণটি পাই, v সমান ওমেগা r। তাহলে বন্ধুরা আমাদের প্রশ্নে বলেছিল, কি বলেছিল? 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টা কাঁটার প্রান্তের রৈখিক বেগ 15 সেন্টিমিটার দীর্ঘ, r সমান 15 সেন্টিমিটার, ঘড়ির ঘন্টার কাঁটার রৈখিক বেগ, তাই না? ঘন্টার কাঁটার রৈখিক বেগ v সমান ওমেগা r। ওমেগা মানে 2 পাই বাই t
অর্থাৎ পুরোটা ঘুরে আসতে হবে তাকে, একটা পাই আর একটা পাই 2 পাই বাই t ইনটু r। তাহলে 2 ইনটু পাই এর মান 3.14, r এর মান হলো 15 সেন্টিমিটার, আর গুরুত্বপূর্ণ বিষয় হলো t, সময়টি। এখানে t এর মান অর্থাৎ ঘন্টার কাঁটা, খেয়াল করো ঘন্টার কাঁটা যদি এক পাক ঘুরে আসে সেই ক্ষেত্রে ঘন্টার কাঁটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কতটুকু টাইম সে দেয়। এক পাক ঘুরে আসলে ঘন্টার কাঁটা দিবে 12 ঘন্টা, তাহলে সেই ক্ষেত্রে টাইমটা হবে 12 ঘন্টা। অনেকেই কিন্তু এখানে তোমরা 1 ঘন্টা রাখো, শুধু 3600 রাখো, তাদের উত্তর কিন্তু হবে না। এটি খুব গুরুত্বপূর্ণ, এই জায়গায় আমাদের খুব সাবধান থাকতে হবে। আমরা এই অঙ্কটা দিয়ে একটা বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করব আজকে। তো আমরা ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলি। 2 ইনটু 3.14 ইনটু 15 ডিভাইডেড বাই 12 ইনটু 3600, তাহলে 2.18 ইনটু 10 ইনভার্স 3, 2.18 ইনটু 10 ইনভার্স 3 সেন্টিমিটার পার সেকেন্ড, নাকি রেডিয়ান পার সেকেন্ড, আমরা একটু দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, রৈখিক বেগের একক তো সোজা হবে। তো তোমরা কারা কারা কমেন্টে লিখছো আমি একটু দেখে আসি। বন্ধুরা তোমরা অনেকেই উত্তর জানিয়েছো, কিন্তু দুই একজন এখানে ভুল উত্তরটি জানিয়েছো। কারণ আমি বলছিলাম তোমাদের যে এখানে যে উত্তরটি হবে অর্থাৎ 12 ঘন্টার যে ব্যাপার আছে, এই 12 ঘন্টার জায়গায় অনেকেই তোমরা মিস করে ফেলেছো। অনেকেই সি এর কথা বলছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি কি আমাদের জন্য হতে পারে সেটা আমরা একটু দেখে আসি, বোর্ডটি একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ দেখো 10 নাম্বার, ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক বের করতে হবে, ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক। তো মিনিটের কাঁটার কম্পাঙ্ক আমরা কি করে বের করব? তোমরা কি পারবে? সূত্র কি হবে তোমরা বলতে পারবে? মিনিটের কাঁটার কম্পাঙ্ক, আসলে মিনিটই হোক আর ঘন্টা হোক কম্পাঙ্ক একই হবে। তো তোমরা বলো যে কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক বিষয়ে তোমরা এখনো কেউ কথা বলোনি। 10 নাম্বার প্রশ্ন বিষয়ে আমরা কথা বলছিলাম। তাহলে প্রশ্নটা একবার পড়ে নিই। একটি ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক, মিনিটের কাঁটার কম্পাঙ্ক অর্থাৎ কম্পাঙ্ক f সমান কি 1/t। তাহলে মিনিটের কাঁটা, তার মানে মিনিটের কাঁটা যদি পুরো এক পাক ঘুরে আসে কতটুকু টাইম দেবে? 1 ঘন্টা টাইম দেবে, 1 আওয়ার। তাহলে 1 আওয়ার 3600 সেকেন্ড, তাহলে 1 ডিভাইডেড বাই 3600, আমরা এটিকে হিসাব করে দেখি কত হয়। 1 ভাগ অর্থাৎ 2.77 ইনটু 10 ইনভার্স 4 হার্জ, 2.77, যেহেতু 77 আছে তাই এটাকে 78 লেখা হয়েছে 5 এর পরে। তো বন্ধুরা তোমরা কারা কারা রাইট উত্তর করতে পেরেছো আমি একটু দেখে আসি। ডি, অনেকেই বলছে ডি। কে কে ডি বলেছে? মাহমুদুল হাসান মিথুন, উনি লিখেছেন যে 1/t হবে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাজেদা নূর, সে বলেছে ডি। আব্দুর রাব্বু লিখেছে ডি। জপেশ রায় উনি দেখছেন। রামিশা চৌধুরী 1/t, থ্যাংক ইউ। রৌদ্র বড়ুয়া ডি। সাদিয়া ফারহানা জুই ডি। খালেক বলছে ডি। জোহা তাসনিয়া বলছে ডি। মাবিয়া তাবাসসুম লিখছে ডি। নওশিন নাহি, আইপিটিআই, মিনহাজুল আবেদিন, ইরিকা কামাল, তানজিদ হাসান, অমর্ত্য সাহা, মুদাসসির মনোয়ার, আঞ্জুমান রিমি, মিনহাজুল আবেদিন, অসংখ্য ধন্যবাদ রাইট উত্তর বলতে পারার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাই যে আমাদের জন্য পরের প্রশ্নটি কি ছিল। 11 নাম্বার, এটি কি করতে হবে তোমরা একটু আমাকে সমাধান দাও। এই প্রশ্নটিও অ্যাডমিশন টেস্টে এসেছে, ভর্তি পরীক্ষায়, সেখান থেকে প্রশ্নটি নেয়া। চিত্র আমরা দেখতে পাচ্ছি, আদিবেগ 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, কোণের মান
থিটা নট 40 ডিগ্রি দেওয়া আছে, টি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এখানে বলছে ও কিউ কত হবে, এই দূরত্বটুকু কত হবে। তো আমরা কোন সূত্র দিয়ে বের করতে পারি, এটি তোমাদের জন্য প্রশ্ন থাকবে। তো তোমরা এখন ও কিউ কিভাবে বের করব তোমরা একটু কমেন্টে জানাও। তোমরা অনেকেই একেবারে মনোযোগ দিয়ে ক্লাস করছো, খাতা কলম নিয়ে তোমরা গাণিতিক সমাধান দিচ্ছ, তোমাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। তোমরা জানাও যে এটার সমাধান কি হবে। 11 নাম্বার লিখে তোমরা জানাবে সূত্র কি হবে বা উত্তর কি হতে পারে। 1 মিনিট টাইম তোমাদের জন্য। ভি নট 20, ভি নটের মান 20, কোণের মান 40। ভি নটের মান 20, থিটা নটের মান হলো 40। তাহলে ও কিউ বের করতে হবে। তাহলে তোমরা কে কি বলছো সেটা একটু দেখি। এলিনা আফরোজ লিখছে আর এর 1/2। গুড, এই তো অসংখ্য ধন্যবাদ। কে বলে যে এটা তো ক্লাস দরকার নাই, তোমরা নিজেরাই যথেষ্ট, 100 তে 100। সাগর হালদার বলছে r/2। গুড। আর এর সমীকরণটি কি হবে আমরা একটু লিখে ফেলি। আর মানে পাল্লা, রেঞ্জ। আমরা গতদিন রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় দেখিয়েছিলাম। আজকে আমরা সরাসরি সূত্রটি দেখি। ভি নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই জি। ভি নট হলো 20 তার স্কয়ার, sin 2 ইনটু 40 ডিভাইডেড বাই 9.8। এই যে মান হবে সেটি আমাদের বের করতে হবে। তো তোমরা কারা কারা উত্তর করতে পারছো? আমাদের অপশনগুলো কি কি ছিল? 12.86, 20, 196, 128 ছিল। তোমরা কেউ উত্তর করেছো কিনা আমি একটু দেখে আসি। 11 বি হবে, একজন লিখছে 11 বি, রাইট। এটা 11 বি হওয়ার কথা, 20.09 হওয়ার কথা। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নে চলে যাই। তোমাদের জন্য পরের প্রশ্ন, আগের উদ্দীপক দিয়েই পরের প্রশ্ন। প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2016 সালে পরীক্ষায় আসছে, সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। আগের উদ্দীপক, সেক্ষেত্রে বলছে টি বিন্দুতে পৌঁছাতে কত টাইম লাগবে। টি বিন্দুতে পৌঁছাতে কত টাইম লাগবে, তার মানে কোন সূত্র করতে হবে তোমরা বলো তো। এখান থেকে নিক্ষেপ করা হয়েছে টি বিন্দুতে পৌঁছাতে, তার মানে কোন সূত্র করতে হবে আমাদের, সূত্রটি কি হবে, এটি তোমাদের জন্য কাজ। তোমরা একটু কমেন্টে আমাকে উল্লেখ করো যে সূত্রটি কি হতে পারে। অর্থাৎ ওটি টি বিন্দুতে ছুড়ে দেওয়া হয়েছে, এখান থেকে সে পুরো ঘুরে সেখানে পড়লো, তাহলে সেই ক্ষেত্রে কোন সূত্র দিয়ে আমাদের নির্ণয় করতে হবে তোমরা একটু বলো। 11 নাম্বার, এটা কি আমরা 11 নাম্বারে ছিলাম? আমরা এখন 12 নাম্বারে আছি। আমরা এখন 12 নাম্বারে আছি। 12 নাম্বারের উত্তর কি হবে তোমরা একটু বলো। উড্ডয়ন কালের আয়েশা নূর, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এটি হলো উড্ডয়ন কালের সমীকরণ। আমি আসলে তোমাদের থেকে এটুকুই প্রত্যাশা করছিলাম যে তোমরা এটুকুই বলো যে কোন সূত্র করব আমরা। তাহলে এখান থেকে তো নিক্ষেপ করা তো পুরো ঘুরে এখানে পড়ছে, তাহলে উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল মানে আমি বলেছিলাম ওই যে গরু দিয়ে উদাহরণ দিয়েছিলাম, তাহলে সূত্রটি ছিল উড্ডয়ন কাল ভি নট sin থিটা নট বাই জি। এটি ছিল উপরে ওঠার সময়, তাকে 2 দিয়ে গুণ দিলেই আমরা পেয়ে যাব উড্ডয়ন কালের সমীকরণ। তাহলে আমার ভি নট অর্থাৎ কত বেগে নিক্ষেপ করা হলো, কোণের পরিমাণ কত, তাকে 9.8 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আমরা ডাটা নিয়ে নিই। 20 40, 20 40, তাহলে 2 ভি নট 20 sin 40 ডিভাইডেড বাই 9.8। এই হিসাবটি করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তো তোমরা বলো কারা কারা বলতে চাও উত্তরটি। অসংখ্য ধন্যবাদ। এই তো নওশিন নাহি, অসংখ্য ধন্যবাদ তোমাকে, একেবারে পুরো সমীকরণ সে লিখে ফেলছে কমেন্টে। অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই আগ্রহ এবং তোমাদের যে পারা আমাকে কি পরিমাণ ইন্সপায়ার করছে আমি এটা বোঝাতে পারবো না। তো বন্ধুরা আজকে 7টার সময়ও তোমাদের আইসিটি ক্লাস আছে, সেই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করবে এই আশা রাখি আমি। তো খেয়াল করো আমাদের এই সূত্রটির মান তোমরা বের করে যারা পারো ক্যালকুলেটর থেকে কমেন্টে উল্লেখ করো। অনেকে লিখছে 6 সেকেন্ড,
কেউ লিখছে বি 2.62, তাহলে কোনটা উত্তর ছিল আমরা একটু দেখে আসি। এটি 2.8 হতে পারে, যা উত্তর আসবে সেটা তোমরা করো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমরা পরের প্রশ্নে চলে যাই যে আমাদের জন্য পরের প্রশ্নটি কি প্রশ্ন হতে পারে, আমরা একটু দেখে আসি। 13 নাম্বার, প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে শূন্য হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজশাহী বোর্ড 2016 সালে এসেছে। প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে শূন্য হবে কি? বেগের অনুভূমিক উপাংশ, বেগের উলম্ব উপাংশ, ত্বরণের অনুভূমিক উপাংশ, নিচের কোনটা সঠিক? আমরা কিন্তু অনেক সময় 1 2 3 ঢিল ছুড়ে দিই, অথবা শুধু এক এরকম ঢিল ছুড়ে দিই। এখন এলা হলো পরীক্ষা হবে, তোমরা দেখা যাক কে কে উত্তর করতে পারো। প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে শূন্য হবে, কোন কোন অপশনটা শূন্য হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তারপরে 14 নম্বর উত্তরও তোমরা চাইলে করতে পারো। এটি যশোর বোর্ড 2016 সালে এসেছে, এটি যশোর বোর্ডে, এটা এসেছে রাজশাহী বোর্ডে। তো তোমরা কে কে পারো সেটা আমি একটু দেখতে যাচ্ছি বন্ধুরা। তোমরা প্রশ্ন নাম্বার দিয়ে বলো। 13 নম্বরে অলরেডি মাহমুদুল হাসান মিথুন তিনি বলছেন 1 এবং 3 হবে, 1 এবং 3 হবে। ঠিক আছে, আমরা দেখে নিই কে কি বলে। সাদিয়া বলছে বি হবে, সাদিয়া ফারহানা জুই 10 10 অর্থাৎ 1010 রোলের, সে বলছে বি। বি মানে কি ছিল? বি মানে 1 3 ছিল। তো ঠিক আছে, আমরা একটু দেখে নিই যে কি অবস্থা হবে। জোহা তাসনিয়া সে বলছে খ হবে 1 3। আনজুমান রিমি বলছে খ হবে 1 3। বন্ধুরা আসলে এটা খুব খারাপ কথা যে তোমরা যখন একজন আরেকজনের দেখে দেখে করো, তার মানে কি বোঝাই যায় যে তোমরা নকল করেছো। তার মানে যখন তোমরা রাইট উত্তরটা বলো, রাইট উত্তর কিন্তু কখনোই ভুল হবে না, কেউ রাইট বলবেই, কিন্তু সবাই ভুল উত্তরটি দিচ্ছে। তার মানে কি দেখে দেখে ক্লাসের মধ্যে একজন বলছে ক, সবাই ক। একজন অবজেক্টিভের সময় এমন করে আঙ্গুল তুলে দেয়, এই কোনটারে, ও তখন বললো খ, সবাই খ। তোমরা ঠিক সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করছো। তো বন্ধুরা আসলে বিষয়টা এরকম না, সবাই বলছে খ, সবাই। একজন বলছে গ, আর একজন বলছে, একজন মানে জেবা বলছে 13 গ, ফাহিম ফয়সাল বলছে 13 গ, অমর্ত্য সাহা বলছে 13 গ। আমরা একটু ব্যাখ্যা করে আসি যে বিষয়টা কি। একটু খেয়াল করো যে প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ আমরা যখন এখান থেকে ছুড়ে দিচ্ছি, তার মানে এটা x, তাহলে সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ এটা হলো অনুভূমিক উপাংশ, এটা লম্ব উপাংশ। উপরের দিকে যখন আমরা নিক্ষেপ করি, বেগের মান তো কমতে থাকে, উলম্ব উপাংশ তো কমতে থাকে, কমতে কমতে একসময় শূন্য হয়। যদি শূন্য না হতো তাহলে কি হতো? এই কলমটিকে আমি উপরের দিকে ছুড়ে দিলাম, আমি আর পেতাম না, কারণ তো উপরে উঠে যেত। শূন্য হয় বলে আবার সে নিচের দিকে পড়া শুরু করে। তার মানে কি বেগের উলম্ব উপাংশও শূন্য হবে। সাদিয়া ফারহানা তুমি কিন্তু এটা ভুল করছো। বেগের অনুভূমিক অংশ কখনোই অনুভূমিক উপাংশ শূন্য হয় না, সে তো সমবেগে যায়। আমরা বারবার হিসাব করছি যে x অক্ষে গেছি সমবেগ, t সেকেন্ড পরেও আমরা বেগের উপাংশ বের করেছি x অক্ষে সমবেগ। তার মানে অনুভূমিক অংশ কখনোই শূন্য হয় না। বেগের উলম্ব উপাংশ হবে, ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য হবে, কারণ কি প্রতি সেকেন্ডে 9.8 মিটার হারে বেগের মান কমতে থাকে, অর্থাৎ 9.8 হারে কমতে থাকে, এক সময় শূন্য হয়। তার মানে কি আমরা বুঝতে পারলাম? তার মানে উত্তর হলো বি আর সি, এ নাম্বার বা। তার মানে 2 আর 3, 2 আর 3 কোন অপশনে ছিল? 2 আর 3 গ তে ছিল, গ গ। এখন তোমরা বলবা হলো 14 খ। এখন 13 নাম্বার কে কে বুঝতে পারোনি সেটা তোমরা একটু প্রশ্ন করো। 13 নাম্বার কার কার সমস্যা আছে আমি একটু দেখে নিই। 13 নাম্বার সমস্যা কার কার? 13 বোঝা গেছে কিনা? 13 নাম্বার কি বোঝা গেছে? মেনি মেনি থ্যাঙ্কস। কিশোর বাতায়ন, নূর আকাশ নাইন লিখছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। 14 নম্বরে আমরা চলে গেলাম। 14। তো বন্ধুরা 14 নাম্বার হলো ক্যালকুলাস অনুসারে বেগের সঙ্গে, আমরা বেগের সঙ্গে একটু আগে আমরা লিখেছিলাম বেগ v সমান ds dt, অর্থাৎ সরণের হার হলো বেগ, এমনটা কোথাও নাই। এখানে আছে বেগ বাই সময়, এখানে আছে বেগ বাই সময়, এখানে আছে ত্বরণ বাই সময়। বেগ মানে তো সরণের হার, তার মানে ds dt, খুব ইজি ইকুয়েশন। এটা আবার আসছিল যশোর বোর্ড 2016 সালে। পরের প্রশ্ন কি হতে পারে আমরা একটু দেখে নিই।
এই হলো পরের প্রশ্ন 15 নাম্বার। 15 তে বলছে PQ রেখার ঢাল কোনটি, অর্থাৎ এই যে P আর Q এই রেখার ঢাল কোনটা হবে তোমরা একটু বলো। এরা যশোর বোর্ড 2016 সালে এসেছে, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, এটা জানা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তোমরা একটু আমাকে জানাও কমেন্ট বক্সে যে ঢাল কোনটা হবে। এই ঢাল ক খ গ ঘ এর কোন অপশন থেকে তুমি উত্তরটা বেছে নিচ্ছ। তুমি কোনটা বেছে নিচ্ছ একটু জানাও, একটু দেখে আসি। অন্তর কুমার 13 নাম্বার বুঝতে পারেনি। অন্তর কুমার আঞ্জুমান রিমি 13 নাম্বার বুঝতে পারেনি। 13 নাম্বার কি ছিল? 13 নাম্বার আমাদের দুইজন স্টুডেন্ট বুঝতে পারে নাই, তার মানে তোমরা আসলে প্রথম ক্লাসে ছিলে না। তারপরে একটু খেয়াল করো যে আমরা কোনো বস্তুকে যখন শূন্যে নিক্ষেপ করছি, সেটাকে আঞ্জুমানের উদ্দেশ্যে বলছি, কোনো একটা বস্তুকে যখন আমরা শূন্যে নিক্ষেপ করছি সেটাকে আমরা বলছি প্রাস। মনে করো আমি কলমটিকে শূন্যে ছুড়ে দিলাম, যদি কলমটাকে আমি শূন্যে নিক্ষেপ করি তাহলে কলমটি এইভাবে এসে পড়বে, তার মানে উপরের দিকে, অর্থাৎ x অক্ষে যখন যাচ্ছে, x অক্ষে এদিকে বস্তুটি সমবেগে যাচ্ছে, x অক্ষে সমবেগে যায়, প্রতি সেকেন্ডে এর বেগের পরিমাণ অপরিবর্তিত থাকে, আমরা গাণিতিকভাবে প্রমাণ করেছিলাম। আর y অক্ষে যখন বস্তুটি ওঠে তখন তার বেগ কমতে থাকে, এমনকি অভিকর্ষ ত্বরণও কমছে, কমে কমে শূন্য হচ্ছে, তাই আমরা বলছিলাম এটিকে। তো ধন্যবাদ। আমরা ছিলাম 15 নম্বরে। 15 নম্বরে খুব ইজি বিষয়, এর ঢাল হলো ডেল x ডেল t, ডেল x ডেল t। এই গ নাম্বার হলো এর রাইট উত্তর। তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এই প্রশ্নটি প্রথম দিন মানে গত দিনের ক্লাসে আলোচনা করা হয়েছে গ্রাফ সংক্রান্ত বিষয় সমাধান করার জন্য। আজকের ক্লাসেও শুরুতে একটি টার্ম ছিল, তবে এতগুলো বিষয় ছিল না। বেগ বনাম সময় লেখচিত্রে ত্বরণ কোনটি? এখানে ত্বরণ আমরা বুঝতে পারছি কোন চিত্র দিয়ে। তোমাদের থেকে উত্তরটি প্রত্যাশা করছি, তোমরাই বলবে যে এখানে ত্বরণ বোঝাচ্ছে কোনটি দিয়ে। ষোলো নাম্বার দিয়ে তোমরা উত্তর লিখবে। 16 নাম্বার দিয়ে তোমরা উত্তর লিখবে। মুদাসসির মনোয়ার সে লিখছে 16 গ। অসংখ্য ধন্যবাদ, আমরা উত্তর পেয়ে গেছি। সাদিয়া ফারানা জুই সেও বলছে গ, কেননা এদিকে সময় এদিকে বেগ, তার মানে কি আমরা বুঝতে পারছি যে সময় বৃদ্ধির সাথে সাথে বেগ সুষম হারে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই ত্বরণের নাম হলো সমত্বরণ। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 17 নাম্বার। এটার উত্তর তোমাদের থেকে প্রত্যাশা করছি, এটি চট্টগ্রাম বোর্ড 2016 সালে এসেছে। প্রশ্নটি হলো বেগ বনাম সময় লেখচিত্র অনুসারে, এই লেখচিত্র অনুসারে বস্তুটির আদিবেগ 0, বস্তুটির উপর ক্রাসিল বল সর্বদা 0, বস্তুটি কখনোই থামবে না। তোমরা বলো কোন অপশনটিকে আমরা রাইট বিবেচনা করব? 17 নাম্বার। আমরা 17 নম্বরে আছি। মুদাসসির মনোয়ার 17 বলছে খ, 1 আর 3, 1 আর 3 ফাইন। বস্তুটির আদিবেগ 0 এবং বস্তুটি কখনোই থামবে না, কারণ সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে সে কখনোই থামবে না, তার মানে 1 আর 3। বি লিখছে, এ লিখেছে মাহমুদুল হাসান মিঠুন। 17 এ নয়, 17 হলো কত বললাম আমরা? 1 আর 3, 1 আর 3, 1 আর 3, তার মানে খ নাম্বার, 17 খ নাম্বার। মোহাম্মদ ইউনুস উনি বলছেন বি, বি নয়, এটি হলো বি, রাইট, এটি বি, খ নাম্বার, রাইট, গুড। অন্তর কুমার সে বলছে গ, গ নয়, এটি 1 ও 3। তো অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো এরকম যে বেগ বনাম সময় লেখচিত্র এখানে দেওয়া আছে। PQ লেখচিত্রের জন্য সমীকরণ, PQ এর জন্য কোন সমীকরণটি প্রযোজ্য হবে? এখানে আছে 20, এখানে আছে 10, এখানে আছে 5, এখানে আছে 10। x অক্ষ বরাবর টাইম সময়, y অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের এই সমীকরণ অর্থাৎ
পিকিউ কোন সমীকরণকে প্রকাশ করবে? a = vt, v = at, v = v0 + at, v = v0 - at। অর্থাৎ 18 নম্বর প্রশ্নে তোমরা নাম্বার দিয়ে উত্তর লিখবে যে কোনটি হবে। 18 নম্বর প্রশ্ন, তোমাদের সময় 10 সেকেন্ড 18 নম্বরের জন্য। 18 এর জন্য 10 সেকেন্ড সময়। মুদাসসির মনোয়ার সে বলছে 18 এর ঘ। 18 এর ঘ। তাসিন সাই বলছে ঘ, খালেদ বলছে ঘ, মিন্টু ধর বলছেন ঘ, সাগর হালদার বলছে ঘ, নওশিন নাহি বলছে ঘ, অর্ণব বলছে ঘ, অভিজিৎ বলছে ঘ। অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, সেই বেগ সময়ের সাথে সাথে কমে গেছে, তার মানে মন্দন হয়েছে। আমাদের মন্দনের সমীকরণ বলতে হবে v = v0 - at। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমাদের পরের প্রশ্ন 19, পিকিউ রেখা বরাবর গতিশীল কণার ত্বরণ। পিকিউ রেখা বরাবর ত্বরণ নির্ণয় করতে হবে আমাদের। ত্বরণ এটা কে কে পারে আমরা দেখতে চাই। ত্বরণের সমীকরণ হলো v = u, v = কি u - at। আমাদের যেহেতু এখানে মন্দন হয়েছে তাহলে a সমান বলতে হবে v - u/t। এই সমীকরণটি আমাদের করতে হবে। a = v - u/t, 20 10 5। ত্বরণ a = v - u/t বা v0/t, 20 - 10 / 5, তাহলে 10/5 সমান হলো 2। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো আমাদের উত্তর। অর্থাৎ 2 ছিল কত? ঘতে ছিল। তো তোমরা অনেকেই রাইট উত্তর করেছো। এখন হলো আমাদের 20 নম্বর সমস্যার সমাধান করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছে। বেগ বনাম সময় দেওয়া আছে, বলছে আদি বেগ কত এই গ্রাফ থেকে। তোমরাই বলবে, নাম্বার দিয়ে বলতে হবে। 20 নাম্বার অর্থাৎ 20 নাম্বার কোশ্চেন। হোয়াট ইজ দ্য রাইট আনসার? রাইট ডাউন ইউর কমেন্ট সেকশন। আমরা 20 নম্বরে আছি। 20 নাম্বার সাদিয়া ফারহানা বলছে 20 এর 3। রাইট, 20 এর 3। কেননা এখানে বলা আছে যে এই যে বেগ আদি বেগ 4 থেকে যাত্রা শুরু করেছে। তো ঠিক আছে, এই প্রশ্নে আমরা থাকলাম না, চলে গেলাম পরেরটিতে। ত্বরণ কত হবে? এটা ত্বরণ কত হবে আমাদের বের করতে হবে। তো ত্বরণ আমরা আগের সমীকরণে দেখেছি v = u - at। যদি মন্দন হয় এখানে ত্বরণ হচ্ছে, তাহলে a সমান এখানে ত্বরণই ধরতে হবে, a = v - u/t। এর সমীকরণ বের করতে হবে এখানে। অর্থাৎ 21 নম্বর। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমরা 22 নম্বরে চলে গেলাম। 22, এটার উত্তর তোমাদের থেকে প্রত্যাশা করছি। 22 নাম্বার প্রাসের লেখচিত্র 1 2 3, তিনটা চিত্র দেওয়া আছে। এখানে কোনটি রাইট উত্তর? অর্থাৎ তোমরা কমেন্টে লিখবে ক খ গ ঘ, 1 2 3 নাকি 4। 22 নাম্বার প্রশ্ন মেনশন করে তোমরা রাইট উত্তর লিখবে। প্রাসের লেখচিত্র কোনটি? প্রাসের লেখচিত্র। আমরা 22 নম্বরে আছি। মাহমুদুল হাসান, তাসিন সাই, অবশ্য আলাদা আলাদা উত্তরের কথা বলতে সবাই। কেউ বলছে ক, কেউ বলছে খ, কেউ বলছে গ। তোমরা বলো কোনটি হবে। আসলে প্রাসের ক্ষেত্রে যখন আমরা একটু খেয়াল করো, প্রাসের ক্ষেত্রে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে শূন্যে নিক্ষেপ করি তখন তার গতিপথ এরকম হবে। আর যখন আমরা শূন্য থেকে নিক্ষেপ করব, কোন একটা বিল্ডিং এর ছাদে আছি, সেখান থেকে কোন একটা বস্তুকে আমরা ছুড়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে ওটা সমীকরণটা এরকম হবে। কিন্তু এমন তো হবে না, ত্বরণের সমীকরণ হবে না। অর্থাৎ আমাদের 3 নাম্বারটা হবে না, এটা হবে, এটা হবে 1 ও 2, অর্থাৎ 1 ও 2 অর্থাৎ ক নাম্বার, 22 এর ক। তো আমরা চলে গেলাম পরের প্রশ্ন 23। 23 নাম্বার হলো, তোমরা অবশ্যই কমেন্টে নাম্বার সহ প্রশ্নের উত্তর লিখবে। একটি পাথরকে একটি উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হলো, যে কথাটা একটু আগে বলছিলাম। নিচের কোন চিত্রটি এর গতিকে প্রকাশ করে? এই উত্তরটা তোমাদের থেকে প্রত্যাশা করছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে এসেছে। তাহলে তোমরা একটু দেখো যে কোনটি হবে, ক খ গ নাকি ঘ। মেনশন করো 23 নাম্বার। 23 এর গ বলছে মুদাসসির মনোয়ার। সাদিয়া ফারহানা বলছে 23 এর গ।
আর কেউ? জিএম নবম সে 22 আছে, আমরা 23 চাচ্ছি। অভিজিৎ পাল বলছে গ। রোকেয়া খান সে বলছে ডি। অসংখ্য ধন্যবাদ রোকেয়া খান। রোকেয়া খানকে অসংখ্য ধন্যবাদ। সে কোন কলেজ এটা আমি বুঝতে পারিনি, কমেন্টে লিখলে আরো ভালো হয়। তাই প্রথম কথা হলো এখানে কি বলছে, নিচের চিত্রটি কোন গতিকে প্রকাশ করবে? তাহলে আমাদের উপর থেকে যখন পড়বে তাহলে কি থাকবে? বেগের সাথে সময়ের সম্পর্ক, অর্থাৎ ত্বরণের সমীকরণ থাকবে। তাহলে xt এটা হবে না, ত্বরণের সাথে t হবে না। এই সমীকরণটি তার মানে এখান থেকে যদি যাত্রা শুরু করতো তাহলে কি হতো আমরা হিসাব করে দেখতাম। সে কিন্তু স্থির থেকে শুরু করেনি, কারণ বস্তুকে শূন্য থেকে ফেলে দেওয়া হচ্ছে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার হলো অভিকর্ষ ত্বরণ। এই যে সময়, এই যে বেগ, একেবারে শূন্য থেকে শুরু হয়ে খাড়া, তার মানে কি প্রতি সেকেন্ডে সমহারে বৃদ্ধি পাচ্ছে। তাই রাইট উত্তর কোনটি হবে? ঘ। অনেকেই কিন্তু গ এর কথা বলেছে। তার মানে দেখো অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নটি দিয়েছে খুবই ইজি প্রশ্ন, কিন্তু মাথা টালমাটাল হওয়ার কারণে তোমরা উত্তরটি বুঝতে পারোনি। তোমরা এখন যারা বুঝতে পেরেছো 23 নাম্বার, তারা একটু কমেন্টে জানাও। খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য 23 নাম্বার প্রশ্নটি। 23 নাম্বার প্রশ্নটি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তোমরা কারা কারা 23 নাম্বার বুঝতে পেরেছো এবং কাদের কাদের কনফিউশন আছে একটু জানাও। রোকেয়া খান সে লিখছে সিলেট গভর্নমেন্ট উইমেন্স কলেজ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সকল ক্লাসে রোকেয়া খানকে আমরা চাই। সাদিয়া ফারানা জি লিখছে বুঝতে পারছি স্যার, অসংখ্য ধন্যবাদ। সাগর হালদার বলতে সুষম ত্বরণে পড়বে, অভিকর্ষ ত্বরণ, গুড। নওশিন নাহি বলতে 23 বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আমরা 24 নম্বরে যাব এখন। আমাদের 24 নম্বর প্রশ্ন। আচ্ছা, তোমরা কি তোমাদের ফেসবুক প্রোফাইলে আজকের ক্লাসটি কি শেয়ার দিয়েছো? যারা যারা শেয়ার দিয়েছো তারা একটু কমেন্টে জানাও তো যে তোমরা শেয়ার দিয়েছো। 24 নম্বর প্রশ্ন, বস্তুটির সর্বাধিক অনুভূমিক পাল্লা কত? প্রশ্নটি ঢাকা বোর্ড 2017 সালে এসেছে। সর্বাধিক অনুভূমিক পাল্লা বের করতে হবে। সর্বাধিক অনুভূমিক পাল্লা, আবার এখানে 45 ডিগ্রি আছে, তাহলে কোণের মান আমরা না লিখলেও চলবে। তো দেখো তো তোমরা কারা পারো খুব ইজি শর্টকাট ওয়েতে। যখনই বলবে সর্বাধিক অনুভূমিক পাল্লা, 45 না থাকলেও আমাদের 45 লেখার দরকার নাই। সেক্ষেত্রে সমীকরণ হলো এরকম, r সমান v0 স্কয়ার বাই g, অর্থাৎ v0 মানে 20 কে স্কয়ার করব ডিভাইড বাই 9.8। উত্তর যা হবে তা আমরা বসিয়ে দেব এখানে। 25 নাম্বার তোমরা বলো বস্তুটির বেগের উলম্ব উপাংশ কোনটি হবে? ক নাকি খ নাকি গ নাকি ঘ? 25 নাম্বার। 25 নাম্বার প্রশ্নের তোমরা উত্তর বলো। 25 নাম্বার। এখন আমরা 25 নাম্বার নিয়ে কথা বলছি। আমরা এখন 25 নম্বরে আছি। অনেকে 24 এর উত্তর বলে ফেলেছে, 24 এর গ বলছে, হয়তোবা গ যে মান আসবে সেটা ক্যালকুলেশন করার পরে। তো আমরা 25 নাম্বার নিয়ে আছি। 25 নাম্বার কারা কারা পারে একটু দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। 25 নাম্বার, 25 নাম্বার প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। 25 নাম্বার, বস্তুটির বেগের উলম্ব উপাংশ। 25 নাম্বার উত্তর। আর 10 সেকেন্ড তোমাদের থেকে, আর 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি নিতে চাই। হ্যাঁ, 25 নাম্বার। 25 নাম্বারের উত্তর কারা কারা বলছে দেখি। 25 এর ক বলছে, কেউ খ বলছে। টি বিন্দুতে শূন্য, অবশ্যই টি বিন্দুতে শূন্য, কারণ আমরা বলেছি যে উলম্ব ভাবে অর্থাৎ বেগ কমতে থাকবে উপরের দিকে, তাহলে টি বিন্দুতে শূন্য। অসংখ্য ধন্যবাদ। বলেছে এখন পর্যন্ত অমর্ত্য সাহা, বলেছে আলিনা আফরোজ, বলেছে আয়েশা নূর, বলেছে নাদিরা, বলেছে জান্নাতুল ফেরদৌস অমর, তারপরে বলেছে মোহাম্মদ ইউনুস, বলেছে শহীদ, বলেছে বিপ্লব দাস, বলেছে মিনহাজুল আবেদিন, নওশিন নাহি, এমডি মামুন, কলিম উল্লাহ মামুন, তানভীর সাফওয়ান, আলিনা আফরোজ, সে আবার বি বলে ফেলেছে। কেননা আমাদের এরা 25 এর এ বলতে হবে। আমরা আর একটি প্রশ্ন দেখার চেষ্টা করব।
26, তারপরে 27। 27 নম্বর প্রশ্ন থেকে আমরা শেষ করব। আর দুইটা প্রশ্ন আমরা দেখব, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আর দুইটা প্রশ্ন। 26 নম্বর কি বলছে, 1.5 মিটার পার সেকেন্ড বেগে এবং 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের বেগের অনুভূমিক উপাংশ বনাম সময় লেখচিত্র কি হবে? বন্ধুরা, আজকে আমাদের ক্লাস হলো উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা চ্যাপ্টারে গ্রাফ ও গ্রাফ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান ছিল আমাদের পাঠের বিষয়। তাই আজকে আমরা অসংখ্য গ্রাফ দেখলাম। তো এখন 26 নম্বরের উত্তর কি হবে দেখো। 60 ডিগ্রি কোণ, আসলে আমাদের গ্রাফের মধ্যে কোথাও কোণ নাই, অতএব আমাদের কোণ নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। 1.5 মিটার পার সেকেন্ড, কোণটা 1.5 কে সমর্থন করে। অনুভূমিক উপাংশ এবং সময়, এটা খুব গুরুত্বপূর্ণ, অনুভূমিক উপাংশ। তাহলে এখন তোমরা বলো যে কোনটা হবে। 26 নাম্বার তোমরা মেনশন করো, 26 নাম্বার। তো বন্ধুরা 26 নাম্বার তোমরা মেনশন করো যে ওখানে বলেছিল অনুভূমিক উপাংশ, এটা খুব গুরুত্বপূর্ণ, অনুভূমিক কথাটাকে মাথায় রাখা। আমরা 26 নাম্বার ইসলাম, তারপরে 27 নাম্বার দেখে আমরা শেষ করব আজকের মতো। তাহলে দেখো যে 1.5, তার মানে এটা ক নাম্বার হবে, ক 1.5 অর্থাৎ আদি বেগে ছাড়া হয়েছে এবং অনুভূমিক বরাবর সমবেগে যাবে। একটু আগে একজন প্রশ্ন করেছিল যে স্যার আমি বুঝতে পারিনি আসলে ওই বিষয়টা, যে এক চকে সবসময় সে সমবেগে যাবে, তার মানে এটা হলো ক, 26 এর ক। আমরা এখন 27 নম্বরে যাব। এমডি আলিম 26 এর গ নয়, 26 এর ক। এটা তো ত্বরণের সাথে বলছে, আমাদের তো বেগের সাথে সম্পর্ক নির্ধারণ করতে হবে। এখানে আছে ত্বরণ, এখানে আছে বেগ, এটা হবে না। এখানে আছে বেগ, এখানে বলছে 3, হবে না। এখানে তো বলে দিচ্ছে 1.5। তো এখন আমরা 27 নম্বরে যাব। রাইট, সাদিয়া ফারহানা জুই, রাইট, যে কারণ সমবেগে যাচ্ছে, গুড। তো 27 নাম্বার আমাদের লাস্ট প্রশ্ন আজকে। এই 27 নাম্বার প্রশ্নটি তোমরা একটু সমাধান করবে। যে একটি কণা 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত? এটা বরিশাল বোর্ডে 2017 সালে প্রশ্নটি এসেছে। আমি একটু হেল্প করি তোমাদের। এখানে বলছে যে রৈখিক বেগ, আমরা রৈখিক বেগ দিয়ে সমীকরণ করেছি v সমান ওমেগা r। ওমেগা মানে হলো 2 পাই m বাই t, যদি সে n সংখ্যক বার ঘুরে n হবে, আর n সংখ্যক বার না ঘুরে একবার ঘুরলে তখন m এর মান 1 হয়, তাই আমরা 2 পাই বাই t লিখি। তোমরা এখন এই উত্তরটি আমাকে জানাও 27 নম্বরে। 27 নম্বরের উত্তর জানালে আমি একটি ছোট্ট বাড়ির কাজ দেব। তোমরা জানাও 27 নম্বরের উত্তরটি কি হবে। 27 নম্বর মেনশন করো। নাদিরা বলছে 3 গ, একই সাথে জান্নাতুল ফেরদৌস বলছে খ। আমি কোনটা নেব? একজন বলছে গ, একজন বলছে খ, আমি কোনটা নেব? বিপ্লব দাস বলছে গ, নূর আকাশ বলছে 27 এর 2, আমি কোনটা নিব? সাদিয়া বলছে এ, কারোর সাথে মিললো না এটা, তাহলে আমরা কোনটা নেব তোমরা একটু বলো। রোকেয়া বলছে এ, সিয়াম বলছে এ, সাগর হালদার বলছে ক, তাসিম বলছে ক, মানে এ। গুড, আসলে এটার উত্তর হলো এ, কারণ মান বলে দেওয়া আছে, পাই মান 3.16 আর টি টাইম বলছে, এটা গুরুত্বপূর্ণ, প্রতি মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, এখানে 60 সেকেন্ড দিতে হবে মান। ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আমরা একটা ছোট্ট বাড়ির কাজ দিতে চাই আজকে। এই বাড়ির কাজটা নিয়ে আজকে তোমাদের সাথে ক্লাস শেষ হবে। এটা হলো আমাদের বাড়ির কাজ। তোমরা অনেকে এখনই 1 মিনিটেই করে দিতে পারবে। ঘড়ির ঘন্টা কাঁটার কৌণিক বেগ কত? আমি বলেছিলাম যে এই প্রশ্নটাতে আমরা বাড়ির কাজ দেব। ঘড়ির ঘন্টা কাঁটার কৌণিক বেগ কত? এই বাড়ির কাজটা করার পরে তোমরা কি করবা, যে আজকে যে ক্লাসটি হলো সেই ক্লাসের কমেন্ট বক্সে কমেন্টে তোমরা উত্তরটি লিখবে, ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ। এটা অসংখ্য বার অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটি আসে। আসলে ঘন্টা মিনিট সেকেন্ডের কাঁটার সাথে ঘন্টা কাঁটার বিশেষ পার্থক্য আছে, এটা বলার জন্যই, এই বিষয়টাকে মেনশন করার জন্য আসলে এটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আগামী ক্লাস অর্থাৎ তোমাদের পরের ক্লাস হলো সন্ধ্যা 7টার সময়, তোমরা সেই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য, ধৈর্য ধরে তোমরা আমার ক্লাসে থাকার জন্য আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, ভেড়ামারা কলেজের পক্ষ থেকে তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
ওকে।